গাজীপুর ও রাজধানীর কলাবাগানে পৃথক খুনের ঘটনায় 3টি মামলা দায়ের। হত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা। একের পর এক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যারা দেশে জ্বালাও পোড়াও করছে তারাই পরিকল্পিতভাবে সাম্প্রতিক সময়ে গুপ্ত হত্যা ঘটাচ্ছে। খুনিদের খুঁজে বের করা হবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রচণ্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণে বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। এবং আর্থিক সংকটে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মেশিনারিজে। এবার নিজস্ব তহবিলেই 3টি কাজ করবে মন্ত্রণালয়। লোকবল কমানোর পরামর্শ গবেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস সহ 2 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় কলাবাগান থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। গতরাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন জুলহাস মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান। পুলিশ সদস্য আহত হয়। পুলিশও এই ঘটনায় একটি মামলা দায়ের করে, তবে পুলিশ এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 5 রাউন্ড গুলি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জুলহাস সহ 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এখনো তাদের ময়নাতদন্ত হয়নি বলে জানা গেছে। আর গতকাল সন্ধ্যায় উত্তর কলাবাগানের আছিয়া নিবাসে কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে 5 থেকে 7 জন ভবনে প্রবেশ করে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক ওই কর্মকর্তা সহ 2 জনকে কুপিয়ে হত্যা করে। ভবনের নিরাপত্তারক্ষী পারভেজকেও কুপিয়ে আহত করে তারা। পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী ডলফিন গলিতে টহলরত পুলিশ আটকানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। নিহত জুলহাস সমকামী ও হিজড়াদের অধিকার সম্পর্কিত রূপবান নামক একটি ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। একই ঘটনায় আলাদা আলাদা 2টি মামলা হয়েছে। প্রথম মামলাটা হলো, ওটার মামলা নাম্বার আমাদের 8 বাদী হয়েছেন ওই যিনি ভিকটিমের বড় ভাই মিনহাজ মান্নান ইমন, উনি বাদী হয়েছেন। আর একটা হলো ওখানে দুটো অস্ত্র পাওয়া গেছে, একটি বিদেশি পিস্তল ইউএস এর আর একটি দেশি তৈরি একটা আগ্নেয়াস্ত্র। 2টি মামলা আসামি অজ্ঞাতনামা 5-6 জন। ওই ল্যাপটপের ব্যাগে মেইনলি ওই অস্ত্র 2টা ছিল, আর ওই গুলি 5 রাউন্ড গুলি পাওয়া গেছে। এদিকে জুলহাস মান্নান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার এবং শাস্তির আওতায় আনতেও সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তারা। সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক সদস্য ও আমাদের সাবেক সহকর্মী জুলহাস মান্নানের ওপর বর্বরোচিত হামলায় আমরা ক্ষুব্ধ। এ ধরনের অযৌক্তিক ও অমার্জনীয় হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বাংলাদেশ তথা বিশ্বব্যাপী মানবাধিকার ও সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা। সেই সঙ্গে তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছি। গাজীপুরের কাশিমপুর কারাগারের কারারক্ষী রুস্তম আলীকে হত্যার ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 8 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নিহতের পরিবার বাদী হয়ে জয়দেবপুর থানায় এই মামলা করে। রুস্তম হত্যার ঘটনা পরিকল্পিত এবং তা ঘটিয়েছে পেশাদার খুনিরাই। প্রাথমিক তদন্ত শেষে এমনটি ধারণা পুলিশের। কাশিমপুর কারাগারের জেলার প্রশান্ত বণিক জানান, গতকাল সকালে কারাগারের সামনে 2 জন মোটরসাইকেল আরোহী রুস্তম আলীকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকালই একজনকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দূতাবাসের কর্মকর্তা, মুক্তমনা লেখক থেকে ধর্মযাজক, ব্লগার, একের পর এক চলছে হত্যাযজ্ঞ। অপরাধীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরেই। দীর্ঘদিন পার হলেও কোনো হত্যাকাণ্ডেরই সুরাহা হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্টে বিস্তারিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে খুন হলেন কারারক্ষী রুস্তম। তার কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার রাজধানীর কলাবাগানে খুন হলেন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ 2 জন। গত এক যুগে রাবির 4 শিক্ষক সহ একই কায়দায় হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক হুমায়ুন আজাদকে। শুধু শিক্ষক নয়, গত কয়েক বছরে একের পর এক খুন হয়েছেন মুক্তমানা লেখক, ব্লগার সহ ধর্মযাজকরা। এমন হত্যাযজ্ঞের পরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো দুই একটা ভাবে বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটছে, আর বরাবরই অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2-1টি ঘটনা আদালত গড়িয়ে বিচারের রায় হলেও কার্যকর হয়নি একটিও। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। এটিকে যদি সাধারণ কেউ আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখেন, তার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনেই হতে পারে, কিন্তু তার ভেতরে যে রাজনীতি আছে ওটিকে যারা দেখতে পাবেন তারা এটির গুরুত্ব বুঝতে পারবেন। যে কোনো ব্যক্তিকে এখন লক্ষ্যবস্তু নির্বাচন করছেন, তো সেক্ষেত্রে সমস্ত ব্যক্তি এখন নিজের জানের হুমকির মধ্যে পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলটা করার জন্যই খুবই পরিকল্পিতভাবে এবং এখানে অনেক অর্গানাইজ ওয়েতে অর্থের লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, দিনের পর দিন বিচার না হওয়ায় সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং বিচারের যে ব্যবস্থাটা প্রচলিত আছে, সেটি এই ধরনের অপরাধীদের বিচার করতে বা নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের বিচার করে জনসমক্ষে সেই আস্থা ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘটনার দোষীদেরকে যদি শনাক্ত করে দ্রুত বিচারের মধ্যে আনা যায়, এই যে হতাশা এবং অনিরাপত্তার একটি সংস্কৃতি তৈরি হয়েছে, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসবে। যে সকল গোষ্ঠী এ ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ বিভিন্ন হত্যাকাণ্ডকে গুপ্ত হত্যা আখ্যায়িত করে এর জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। যেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। যারা এর আগে নির্বাচন ঠেকাও করতে যে মানুষ হত্যা করেছে, যারা সরকার উৎখাতের নামে 2015-তে মানুষ হত্যা করেছে, ঠিক তারাই এর সাথে সম্পৃক্ত। বিএনপি, জামাত সহ এরাই নানা রূপে নানা কথা বলে এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে। কাজে এ ব্যাপারে দেশবাসীর সহযোগিতা চাই এবং সকলকে এ ব্যাপারে আরো সচেতন হয়ে যারা এই ধরনের ক্রিমিনাল তাদেরকে ধরিয়ে দেওয়ার আমি আহ্বান জানাই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সজাগ আছে, আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একদিন ধরা পড়বেই এবং তাদের বিচার হবেই। প্রচন্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু রাজধানীই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। পানীয় গ্রহণে অসতর্কতা সহ নানা কারণকে দায়ী করে এক্ষেত্রে সচেতনতার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। অবস্থায় পায়খানা কমবে না, সব সময় পায়খানা হইতেছে। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কলেরা হাসপাতালে আসা চুলুসর্ধ নাজমা বেগম এভাবেই জানাচ্ছিলেন তার অসুস্থতার কথা। তার মতো প্রায় 5-6 ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে, যা এখানকার স্বাভাবিক ধারণ ক্ষমতা চেয়ে প্রায় 40% বেশি। প্রতিদিনই 150 থেকে 200 রোগী ভর্তি হচ্ছেন এখানে। অবস্থা বেশি ভালো না, মানে আমার মনে করতেছে নাই, মানে দমটাই আনতে পারি না, বিশক্তি দুর্বল। মানে এখন আসার পরে বমিটা কমছে, পাতলা পায়খানাটা এখনো রানিং আছে। তো বমি, তারপর পায়খানা, অনেক মোটামুটি আমি সুস্থ আছি। ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাও। এজন্য প্রচন্ড গরমকে দায়ী করছেন অভিভাবকরা। 3 দিন যাবত সকালে নিয়ে আসছি, তো আগে নিয়ে আসছিলাম, আগে বাচ্চা ভালো হয়েছে, তো সেই বিধায় এখন বাচ্চাকে আবার নিয়ে আসলাম। কালকার থেকে বেশি দিয়ে অসুস্থ করে নিয়ে আসছি। গরমটা তো পড়ছে অনেকদিন ধরে, গরমের থেকে আর কি
অল্প অল্প করছে আলাই 2 দিন ধরে বেশি রকম হইতাছে। গ্রীষ্মের প্রচন্ড খরতাপ আর খাবার দাবার গ্রহণে অসতর্কতার কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতে ডায়রিয়া আক্রান্তের হার থাকে অনেক বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন খাবার দাবার গ্রহণে বাড়তি সতর্কতায় পারে এ ধরনের রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে। আমরা পানি পান করছি সেই সময় পানিটা নিরাপদ পানি কিনা, বিশুদ্ধ পানি কিনা, এটাকে আমাদেরকে নিশ্চিত হতে হবে। খাবার দাবার দ্রুত পচে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়, তো সঙ্গত কারণে আমাদের বাসি পচা খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। বাড়তি সচেতনতা যেটাকে বলে সেইটা আমাদের কাজে লাগাতে হবে। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, তাই এ রোগ থেকে বাঁচতে নিশ্চিত করতে হবে খাবার এবং পানির উৎসের বিশুদ্ধতা। মাথায় রাখতে হবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারটি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। এজলাস ও বিচারক সংকটে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম ব্যাহত। বাড়ছে মামলা জট, ভোগান্তির শিকার বিচার প্রার্থীরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মেশিনারিজ আধুনিকায়নের সিদ্ধান্তের প্রায় 2 বছর পার হলেও আর্থিক সংকটে এখনো তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। তবে চলতি বছর নিজস্ব তহবিলেই 3টি পাটকল আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। উৎপাদন বাড়িয়ে ব্যয় সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে আংশিক নয় বরং পূর্ণাঙ্গভাবেই মেশিনগুলোকে আধুনিকায়ন করতে হবে বলে মনে করছেন গবেষকরা। এছাড়া মিলগুলোর উন্নয়নে অতিরিক্ত লোকবল কমানোরও পরামর্শ দিয়েছেন তারা। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। 50 থেকে 60-এর দশকে বিজেএমসির আওতাধীন পাটকলগুলোর মেশিনারিজ স্থাপন করা হয়। দীর্ঘদিনের পুরনো হওয়ায় এসব মেশিনের দক্ষতা ও উৎপাদন ক্ষমতা কমে এসেছে 50% নিচে। এতে উৎপাদন ব্যয় বেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেএমসি। অবস্থার উত্তরণে 2014 সালে প্রথম এক চীনা কোম্পানির সাথে বিজেএমসির সমঝোতা চুক্তি হলেও তা আসার মুখ দেখেনি। তবে চলতি বছর প্রায় 200 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3টি পাটকল বিএমআরই করার সিদ্ধান্ত নিয়েছে পাট মন্ত্রণালয়। 3টে মিল আগে নিজস্ব অর্থায়নে আমরা করতেছি, যেটা সরকারের টাকায়, যেটা আমরা ডিপিপি তৈরি করা হয়েছে এবং ডিপিপি তৈরি করে মন্ত্রণালয়ে আসছে। মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে গেলে ডিপিপি অনুমোদন হলেই আমরা 3টে মিল বিএমআরই করতে পারতেছি। মিলগুলোর উৎপাদন বাড়াতে পরিপূর্ণভাবে আধুনিকায়নের পরামর্শ গবেষকদের। তবে বিদেশি সহায়তা কম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সবগুলো পাটকলকে যদি এন্টায়ার বিএমআরই করার প্রচেষ্টা করা হয়, বহির্বিশ্বের কোনো দেশের আর্থিক অনুদান নিতে হতে পারে। তো সেটিকে যত কম নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী, নিজেদের সক্ষমতা অনুযায়ী পিসমিল করে হলেও যতগুলোকে আমরা বিএমআরইর আওতায় আনতে পারি। এদিকে দেশে 27টি পাটকলে স্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে প্রায় 70,000। আর 2010 সালের পর 3 ধাপে স্থায়ীকরণ করা হয়েছে 35,000। এর মধ্যে 22,000 শ্রমিকই অতিরিক্ত নিয়োগের অভিযোগ বিজেএমসির। কিন্তু শ্রমিক নেতারা বলছেন কারখানার অনেক মেশিন অকেজো হওয়ায় শ্রমিক বেশি মনে হচ্ছে। আর একই কথা জানান পাট প্রতিমন্ত্রীও। সম্পূর্ণ ধাপ্পাবাজের কি, কোথাও শ্রমিক বেশি এই সমস্যাটা নাই। মিল চললে শ্রমিক বেশি নেয়, আর মিল চললে সব মিল যদি বন্ধ থাকে তাহলে সব শ্রমিকই বেশি। যেহেতু অনেক মিলের অনেক তাঁত বন্ধ, নষ্ট, অকেজু, সেগুলো আমি এই বিএমআরই করার মাধ্যমে যদি আমি সবগুলো মিল নতুন মেশিনারি নিয়ে এসে যদি আমি চালু করতে পারি, তাহলে এই শ্রমিকগুলো কিন্তু সবাই কাজ করতে পারবে। পাট শিল্পের উন্নয়নে শুধু আধুনিকায়ন নয়, অতিরিক্ত জনবল কমানোর পাশাপাশি কমিয়ে আনতে হবে দুর্নীতি। এছাড়া এ খাতের হারানোটি ফিরিয়ে আনতে দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সে শ্রমিকও বোঝে না, মেশিনও বোঝে না, কাঁচামালও বোঝে না, উৎপাদিত পণ্যও বোঝে না, বাজারজাতকরণও বোঝে না, পারচেজও বোঝে না, কিছুই বোঝে না, সে বাজারে হয়ে গেল। এই শিল্পের সমৃদ্ধতায় বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাইও। গতকাল রাতে ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গত রাত 9টার দিকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই মুজিবুর রহমান ও মিজানুর রহমান। এ সময় তাদের গতিরোধ করে এলোপাথারি কোপাতে থাকে 10 থেকে 12 জনের একদল দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই মুজিবুর নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় মিজানুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত মুজিবুর রহমান ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। প্রাথমিক ধারণা আমরা পেয়েছি যে এটা পূর্ব শত্রুতার জের হিসেবে এটা হয়েছে। কারা ঘটিয়েছে আমরা পেয়েছি এবং তদন্তের স্বার্থে এটা বলা যাচ্ছে না। আমরা আশা রাখছি যে খুব দ্রুত
যারা এই অপরাধ ঘটিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিমকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি চলছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। রামিম, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর থেকেই কিন্তু ফুঁসে উঠেছে এবং তারই প্রতিবাদে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে করা হচ্ছে। ঠিক বিভাগের পক্ষ থেকে এখন একটি মৌন মিছিল বের করা হয়েছে এবং এই মৌন মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার সিনেট ভবনের সামনে গিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে। তো এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তো এছাড়াও আর কি কি কর্মসূচি বিভাগের পক্ষ থেকে নেওয়া হতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা বিভাগের সভাপতির সাথে একটু কথা বলবো। স্যার, আপনি একটু বলবেন আমাদের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? আজকে থেকে তো ক্লাস বর্জন এটা শেষ হয়ে যাচ্ছে, আগামীতে আর কি কি কর্মসূচি হাতে নেবেন আপনারা? আজকে এই র্যালির পরে, র্যালি এবং মানববন্ধনের পরে আমরা বিভাগের শিক্ষকরা এক সভায়, জরুরি সভায় মিলিত হব এবং সেইখানে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব। আমরা সম্ভবত ক্লাস পরীক্ষা আরো বর্জন করার কর্মসূচিটি দীর্ঘায়িত করতে যাচ্ছি খুব সম্ভবত। রামিম, আপনি শুনছিলেন যে এই আন্দোলনটি আরো যেন বেগবান হয় সেজন্য তারা আরো ক্লাস পরীক্ষা বর্জন করার মতো একটি সিদ্ধান্ত নিতে পারে বলে এখন পর্যন্ত বিভাগের সভাপতি সেই সিদ্ধান্তটি কথা বলছিলেন, তবে এটি এখনো নিশ্চিত নয়। এছাড়াও মানববন্ধন হওয়ার কথা রয়েছে সিনেট ভবনে। বিভিন্ন প্রগতিশীল সংগঠন কিন্তু এই সাথে একাত্মতা জানিয়ে মানববন্ধন করার কথা রয়েছে। তো এই মৌন মিছিলটি এখনো চলছে। মৌন মিছিলটিতে বিপুল পরিমাণ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তো আমি এরকমই আন্দোলন অব্যাহত রয়েছে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু প্রফেসর রেজাউল করিম সিদ্দিকীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে রামিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের শিক্ষককে হত্যার ঘটনার সর্বশেষ এখন পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে সেখানে মৌন মিছিল করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা, সেখানকার সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বাহার মিয়া নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় গত রাত 10টার দিকে শহরের পীরবাড়ি এলাকায় বাহারের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্বজনদের দাবি, তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরোধে জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে তদন্তের পরেই হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত বাহার মিয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য ছিলেন। কিছুদিন আগে ওই যে বীরগাঁও ইলেকশন হয়েছিল, ইলেকশন থেকে তারা একটু এই যে মামলা মোকদ্দমা করছে, তারা এই জন্য তার পিছনে লাগিয়ে রয়েছে। নির্বাচন তো চলে গেছে, এখন আজকে এখানে না ওরে মারছে। তার ঠিকানার নাম থেকে জানতে পারি যে তার বাড়ি হচ্ছে নবীগঞ্জ থানা বীরগাঁও গ্রামে। এই জানার পরে তো পরবর্তী আমরা তার শ্রদ্ধা রিপোর্ট প্রস্তুত করে বর্তমানে মামলা তদন্তে আছে। কি কারণে তার এই খুন হয়েছে তারা পরবর্তী জানা যাবে। সময় সংবাদ আরো থাকছে। ভারতের নয়াদিল্লিতে মান্ডি হাউজের অডিটোরিয়াম ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 2 কর্মী আহত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে বন্দরনগরী চট্টগ্রামে চিহ্নিত 60টি ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র তালিকা তৈরি করে সিডিএ দায় সারলেও সিটি কর্পোরেশন বলছে এই ধরনের তালিকা তৈরির কোনো এখতিয়ারই নেই সিডিএর। এ অবস্থায় নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে পরস্পরকে দোষারোপ না করে সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা। কমলদের রিপোর্ট।
গত 13 এপ্রিল রাতে ভূমিকম্পে নগরীর বিভিন্ন স্থানে অন্তত 9টি বহুতল ভবন একটি অপরটির উপর হেলে পড়ে। ভবনগুলি পর্যবেক্ষণের জন্য সিডিএর পক্ষ থেকে 5 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে ভবনগুলির বিরুদ্ধে, কিন্তু ব্যবস্থা আদৌ নেওয়া যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 8 বছর আগে এই ধরনের 7টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পরবর্তীতে জরাজীর্ণ ভবনগুলো ভেঙে ফেলা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো, কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। আমাদের কাজ হলো নির্ণয় করা কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিমুক্ত। আমরা কাজ করে নির্ণয় করে আমরা যথোপযুক্ত অথরিটিকে এটা হ্যান্ডওভার করেছি। ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আইনগত অধিকার নাই এবং এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল, সেই হিসাবে আমরা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেছিলাম। সিটি মেয়রের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার ব্যাপারে সিডিএর কোনো ক্ষমতাই নেই। সিডিএ কিসের ভিত্তিতে এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এটা আমার বোধগম্য নয়, কারণ সিডিএর এককভাবে কোনো এখতিয়ার নেই যে এই ধরনের কোনো তালিকা তৈরি করে আমাদেরকে হস্তগত করা। এই অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের দায় এড়ানোর ভূমিকা পরিহার করে সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আবার সেই ব্লেম গেম চলছে, কিন্তু আমি মনে করি যে সবার আগে যে সমন্বয়টা আমাদের দীর্ঘদিনের দাবি, যে সবগুলো সেবা সংস্থার যে সমন্বয়, সেই সমন্বয়টা করাটা এখন জরুরি। নগরীতে যে কোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএ থেকে নকশা অনুমোদন নিতে হয়, কিন্তু নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা তার কোনো তদারকি থাকে না। তবে ভবন নির্মাণের পর পৌর কর আদায় করে সিটি কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এজলাস ও বিচারক সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। মাত্র 6 জন বিচারক দিয়ে চলা এই আদালতে দিন দিনই বাড়ছে মামলার জট। এতে বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। সংকটের কথা স্বীকার করে জেলার পাবলিক প্রসিকিউটর জানান, সমস্যা সমাধানে আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। বাহরায়নের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মামলার জট নিরসন ও বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2007 সালে কুমিল্লায় গঠিত হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতের অধীনে জেলায় 16টি উপজেলার মামলা নিষ্পত্তিতে 11টি আলাদা আমলি আদালতের কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি আদালতে একজন করে বিচারক থাকার কথা থাকলেও রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ মাত্র 6 জন। এই কারণে একসাথে দুটি আদালতে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন বিচারকরা। এতে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থীদের। কোনো দিনের পর দিন, রাতের পর রাতে যাইতে আসি, কোনো বিচার হয় না, বিচার দিতে আসি। 3 বছর আমার মামলা চলতে আছে, আমার মামলা শেষ হইতে আছে না। কেস করি খালি হাজিরা দিতে আছে, আইতে আছে। এই অবস্থায় বিচারক নিয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মত দিলেন জেলার পাবলিক প্রসিকিউটর। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানান, সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে আসেন তারাও জানেন, এ ব্যাপারে সভা সমিতিতে সিম্পোজিয়ামে আলাপ হয়, এই ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়। যদি আমাদের প্রত্যেকটা আদালতে বিচারক চলে আসে তাহলে এই জট আর থাকবে না, দ্রুততার সাথে মামলা নিষ্পত্তি হবে। আর মামলার জট কমাতে দেওয়ানি ও ফৌজদারি আইনের মামলা পরিচালনা ও আপিল নিষ্পত্তির জন্য আলাদা এজলাস ও দক্ষ বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীরা। একজন বিচারক এক থানা আমলি আদালত একটা করার কথা, একজন বিচারক দেখা গেছে 3-4টা আমলি আদালত করেন। আমরা পৃথক এজলাস চাই, যারা শুধুমাত্র সিভিল আপিলগুলো শুনবে, যারা শুধুমাত্র ক্রিমিনাল আপিলগুলো শুনবে, দেন জিনিসগুলো সর্ট আউট করা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আদালতে এখন বিচারাধীন রয়েছে প্রায় 26,000 মামলা। সময় সংবাদ, কুমিল্লা। যশোরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন হাজার হাজার গাড়ি, কিন্তু এসব যানবাহনের বিরুদ্ধে নেই কোনো প্রশাসনের নজরদারি। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছেন চালক, শ্রমিক সহ হাজার হাজার যাত্রী। মালিকপক্ষের দাবি, লোকসানের কারণে তারা গাড়ি মেরামত ও ফিটনেস সার্টিফিকেট নিতে পারছেন না। তবে বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, ফিটনেসবিহীন গাড়িগুলোকে তালিকাভুক্ত করার পাশাপাশি নোটিশ প্রদান সহ হালনাগাদের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুয়েল তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ 3টি স্থান থেকে প্রতিদিন 18টি রুটে বাস চলাচল করে। এছাড়া যশোরের সড়ক ও মহাসড়কগুলোতে চলাচল করে সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন, কিন্তু সড়কগুলোতে দাপিয়ে বেড়ানো এসব যানবাহনের অধিকাংশেরই নেই ফিটনেস সার্টিফিকেট। এমনকি 30 বছরের লক্কর ছক্কর গাড়িও চলছে অবাধে। যানবাহন চালকদের দাবি, মালিকদের বারবার বললেও তারা বিষয়টি গুরুত্ব দেয় না, ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তায় নামতে হয় তাদের। গাড়ি চালাতে গেলে আমাদের ভয় লাগে ফিটনেস
এ সমস্ত কোনো কমপ্লিট নাই। আমরা ঝুঁকিপূর্ণভাবে চলি, এতে আমাদের দেখা যাচ্ছে আমরা বাড়ি ফিরবো কিনা আমরা বলতে পারি না। ফিটনেস নেই, আনকমপ্লিট গাড়ি যেগুলো প্রশাসন দেখে না, আর দেখলেও প্রশাসন টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। ফিটনেসবিহীন এসব গাড়ির কারণে ঝুঁকি ও ভোগান্তি দুটোকেই সাথে নিয়ে পথ চলতে বাধ্য হন যাত্রীরাও। লোক আনার ক্যাপাসিটি আছে 40-50 জন, আসছি 70 জন বা 75 জন। গাড়ি যে এত নর্মাল, মানে গাড়ি কোথায় নষ্ট হয়ে কোথায় বন্ধ হয়ে পড়ে থাকবে, ঠেলতে হয়। ভাঙাচুরো বাস আসলে যাওয়া রিস্কের ব্যাপার। মালিক পক্ষের দাবি, লোকসানের কারণে তারা গাড়ি ঠিক করতে ও ফিটনেস সার্টিফিকেট নিতে পারছেন না। 14 সালে এবং 15 সালে বিএনপি জামাতের যে তাণ্ডব গেছে মোটর গাড়ির পর দিয়ে, মালিকরা পয়সা করে ইনকাম করতে পারেনি, কাগজপত্র করার মতন অ্যাবিলিটি ছিল না। তবে বিআরটি এর এই কর্মকর্তার দাবি, ফিটনেসবিহীন গাড়িগুলোকে তালিকাভুক্ত করে নোটিশ প্রদান সহ হালনাগাদের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে আমাদের প্রায় কমপক্ষে 200 থেকে 300 নোটিশ হচ্ছে এবং পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে অনুরোধ করি এই গাড়িগুলোর আইনের আওতায় এনে কাগজপত্র হালনাগাদ করে সরকারি রাজস্ব আদায়ের বৃদ্ধির স্বার্থে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। যশোর বিআরটি এর আওতায় 8227টি যানবাহন রেজিস্ট্রেশনভুক্ত রয়েছে, যার মধ্যে 2991টি ফিটনেসবিহীন। সময় সংবাদ, যশোর। 1971 সালের 26 এপ্রিল পাক বাহিনীর অতর্কিত বিমান হামলায় নিহত হন মুক্তিযোদ্ধা সহ পটুয়াখালীর অন্তত 2000 নিরীহ বাঙালি। তবে স্বাধীনতার 3 যুগ পেরিয়ে গেলেও অযত্নে পড়ে আছে মুক্তিযোদ্ধাদের সেই সব গণকবর। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 1 মাসের মাথায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় আক্রমণ হয় পটুয়াখালীতে। পাক বাহিনীর অতর্কিত বিমান হামলায় শহরের পুরান বাজার, কালিকাপুর, ইটবাড়িয়া সহ বিভিন্ন এলাকা পরিণত হয় ধ্বংসযজ্ঞে। গোলাবারুদের আঘাতে বিধ্বস্ত হয় বেশিরভাগ ঘরবাড়ি, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। মুক্তিযোদ্ধা সহ নিহত হন অন্তত 2000 নিরীহ বাঙালি। তাদেরকে গণকবর দেয়া হয় জেলার বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, অযত্ন ও অবহেলায় ম্লান হতে চলেছে মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য ঐতিহাসিক সেই গণকবরগুলো। তাদের সেই পবিত্র কবরটার একটা স্মৃতিস্তম্ভ হয়নি, স্মৃতি ফলক হয়নি, বা তার জন্য একটা শ্রদ্ধা করার মতন, শ্রদ্ধা জানাবার মতন কোন একটা স্তম্ভ বা মিনার তৈরি করা হয়নি। আমাদের প্রজন্ম আগামী দিনে যারা আসছে তারা কিভাবে জানবে যে এখানে একটি বদ্ধভূমি ছিল। সীমান্ত বরাবর গণকবরটিতে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং আরেকটি গণকবর আছে পুরাতন জেলখানার মধ্যে, যেখানে আজকে আনসার ক্যাম্প অবস্থিত, সেখানেও একটি গণকবর আছে, সেটাও রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে নাট্যকার ও চিত্র সমালোচক সাইদ আহমেদকে স্মরণ করেছে সাইদ আহমদ ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড আর্টস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়ন হয় সাইদ আহমেদ রচিত নাটক শেষ নবাব। চারুনিরম থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্য নির্দেশক গাজী রাকায়েত। এর আগে নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। এ সময় বাংলা সংস্কৃতিতে সাইদ আহমদের অবদানের কথা তুলে ধরে স্মরণ সভায় বক্তব্য রাখেন বক্তারা। এছাড়াও ঐতিহাসিক বাস্তবতার দৃষ্টিকোণ ও সাম্রাজ্যবাদ আগ্রাসনের চিত্র হিসেবে শেষ নবাব নাটকের প্রেক্ষাপট তুলে ধরেন তারা। দেশের বাইরের খবর, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 2 রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও জন কেইসিকের জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারকে বেপরোয়া সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। ওরেগন, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ক্রুজ ও কেইসিকের মধ্যে এই সমঝোতা দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটস পেতে সহায়তা করবে না বলেও ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার অনুষ্ঠেয় পূর্বাঞ্চলীয় 5টি রাজ্যে প্রার্থী বাছাইকে ঘিরে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন লড়াইয়ে রিপাবলিকান দলের সৃষ্টি হয়েছে নাটকীয়তা। প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের অগ্রযাত্রার লাগাম টেনে ধরতে জোটবদ্ধতার কৌশল নির্ধারণ করেছেন তারই 2 প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ ও জন কেইসিক।
কেসিকের বিজয় নিশ্চিত করতে ওরিগন ও নিউ মেক্সিকোর প্রাইমারিতে প্রচারণা থেকে বিরত থাকবেন টেড ক্রুজ, আর কেসিক একই কাজ করবেন ইন্ডিয়ানা রাজ্যে। একে বেপরোয়া আখ্যা দিয়ে ট্রাম্প তাদের এই কর্মকাণ্ডকে রাজনৈতিক কারচুপির অভিযোগ তুলেছেন। রাজনীতিতে এ ধরনের কৌশল একটি কারচুপি, কারণ এটি একটি অপতৎপরতা। রাজনীতিতে এ ধরনের আতাত বৈধ বলেই তারা করেছেন বটে, কিন্তু তাদের এই আচরণে আমি খুশি হয়েছি। এর মাধ্যমে তারা দেখিয়ে দিল তারা কতটা মরিয়া আর দুর্বল। এটা তাদের অক্ষমতাকেই প্রকাশ করেছে। এসব অভিযোগকে বিলাপ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অহেতুক চিৎকার চেঁচামেচির সঙ্গে তুলনা করেছেন টেড ক্রুজ। জোটবদ্ধ নির্বাচনের সুযোগ কাজে লাগাতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী 3রা মে ইন্ডিয়ানায়, 17 মে ওরিগনে ও 7 জুন নিউ মেক্সিকোতে দলটির প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। দুই প্রার্থীর এক হয়ে নির্বাচনের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য হতাশাজনক খবর, কারণ এতে কোনো প্রার্থী মনোনয়নের জন্য প্রয়োজনীয় 1237টি ডেলিগেট অর্জন করতে পারবে না। দলীয় কনভেনশনে প্রার্থিতার মূল লড়াইয়ে অবতীর্ণ হব আমরা। এদিকে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে একটা বড় সংখ্যক ডেলিগেট পেয়ে গিয়েছেন হিলারি। গেল সোমবার ডেলাওয়ারের নির্বাচনী সভায় যোগ দিয়ে মার্কিনীদের উন্নত জীবন ও আমেরিকার নিরাপত্তার প্রতিশ্রুতি দেন হিলারি ক্লিন্টন। আর রোববার কানেকটিকাটের নিউ হাভেনে নির্বাচনের প্রচারণায় ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সমালোচনার তীর ছোড়েন বার্নি স্যান্ডার্স। ওয়াল স্ট্রিটের রুদ্ধদ্বার আলোচনায় কথা বলার নামে অর্থ আয়ের বিষয়টি উল্লেখ করেন তিনি। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ৪র্থ দফা ভোট গ্রহণে রেকর্ড সংখ্যক ৭৮.০৫ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে উত্তর ২৪ পরগনা ও হাওড়ার ৪৯টি আসনের ১২,৫০০ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১,৭০,০০,০০০ ভোটার। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হলেও বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে বলে জানান ডেপুটি নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা। আগামী ৩০ এপ্রিল পঞ্চম দফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে। ৫ই মে শেষ পর্বে নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন সম্পন্ন হবে। ফলাফল প্রকাশ করা হবে মে মাসের ১৯ তারিখ। ভারতের নয়াদিল্লির মান্ডি হাউসের অডিটোরিয়ামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হন ফায়ার সার্ভিসের ২ কর্মী। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান ভবনের ভেতরের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিসের দগ্ধ ২ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এফসি কাপের খবর। এফসি কাপে ই গ্রুপের ফিরতি লেগের ম্যাচে সিঙ্গাপুরের ক্লাব টেম্পাইন্স রিভার্সের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে গ্রুপে নিজেদের প্রথম 4টি ম্যাচেই হেরেছে শফিকুল ইসলাম মানিকের দল, তাই দ্বিতীয় পর্বে ওঠার সব আশাই শেষ। তবু নিজেদের মাঠে এই ম্যাচে জয় পেতে মরিয়া ধানমন্ডির এই ক্লাবটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6:30টায়। মামুনুল ইয়ামিন, নাসির উদ্দিন রায়হান, জামাল ভুঁইয়াদের নিয়ে সাজানো গোছানো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এ ছবি এখন শুধুই অতীত। সাজানো এ সংসারের বেশিরভাগ ফুটবলারই পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। বছর খানেক আগেও ক্লাবের তারকা ফুটবলারদের ছড়াছড়ির কারণে অনেকেই বসেছিলেন সাইড বেঞ্চে। সেই শেখ জামালই এখন এএফসি কাপের আগে সেরা একাদশ গোছাতে হিমশিম খাচ্ছে। অনুশীলনে কোচের চিন্তার মূল কারণই ছিল ফুটবলার সংকট। এ মৌসুমে যাদের দলে ভিড়িয়েছেন তাদের অনেকেরই এএফসি কাপে নিবন্ধন করা হয়নি, তাই ইচ্ছে থাকলেও তাদের মাঠে নামানো সম্ভব নয়। এরপর আবার এমেকা, ওয়েটসন সহ বেশ কজন ফুটবলারের ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে কোচকে। ভাঙাচোরা দল নিয়ে কতদূর পথ পাড়ি দেওয়া যাবে জানা নেই, তবুও নিজেদের মাঠে ভালো কিছুর স্বপ্ন দেখছেন কোচ ও অধিনায়ক। যে পরিমাণ খেলোয়াড় দরকার একটা টিমের জন্য, এফসি কাপের মতো টুর্নামেন্টের জন্য, ওই খেলোয়াড়গুলো আমার নেই এবং কিছু ইনজুরিতে ভুগছে। চেষ্টা করে যাচ্ছে যে টিমটাকে কোনো রকম গুছিয়ে যাতে দেশের মাটিতে দেশের ইজ্জত রক্ষা করতে পারে। টেম্পাইন্স ভালো দল,
তবে ম্যাচটা আমাদের মাঠে হচ্ছে, সমর্থকদের সুবিধাও পাবো আমরা। সবার সমন্বিত চেষ্টা দিয়েই ভালো করতে চাই। শেখ জামালের চেয়ে বেশ ভালো অবস্থায় আছে টেম্পাইন্স রোভার্স। ঘরোয়া লিগের 5 শিরোপা সহ ন্যাশনাল ফুটবল লিগ, সিঙ্গাপুর কাপ, সিঙ্গাপুর চ্যারিটি শিল্ডের শিরোপা আছে তাদের শোকেসে। দলে আয়ারল্যান্ড ও কানাডা থেকে আসা ভালো মানের বেশ কজন বিদেশি ফুটবলারও আছেন। সব মিলিয়ে বেশ ব্যালেন্সড দলটি। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সুন্দরাম মূর্তির শিষ্যরা। পরের রাউন্ডে যেতে এই ম্যাচের জয়টা তাই বেশ প্রয়োজন তাদের। শেখ জামালকে মোটেও হালকাভাবে নিচ্ছি না আমরা। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রথম লেগে ওদের 4-0 গোলে হারিয়েছি। সে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এ ম্যাচেও বড় ব্যবধানে ওদের হারাতে চাই। আগামী 10 মে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের সঙ্গে খেলবে শেখ জামাল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 10 বারের শিরোপা জয়ী মাদ্রিস্তানরা মৌসুমের প্রথম শিরোপা জিততে মুখিয়ে আছে। ফাইনালের পথে এগিয়ে যেতে তাদের সামনে বড় বাধার নাম নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা পাওয়া ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের মাঠে ইতিহাদের ম্যাচটি শুরু হবে আজ রাত 1:15। একটি দল এর আগে 10 বার পেয়েছে এই স্বাদ, আরেকটি দল নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সেমিফাইনালে। সাফল্যের বিচারে কার্যত দুদল 2 মেরুতে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে একই কাতারে এসে দাঁড়িয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। 2012-13 মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল এ দুদল। তবে গ্রুপ পর্বে সেই লড়াইয়ে এতিহাদে 1-1 গোলে ড্র করলেও বার্নাবুতে রিয়াল জয় পেয়েছিল 3-2 গোলে। মাঠে নামার আগে নিজেদের আত্মবিশ্বাসটাকে মজবুত করতে আরও কিছু প্রেরণা নিতে পারে জিদানের শিষ্যরা। কেননা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে খেলা সবশেষ 8 ম্যাচে কোনো হারের স্বাদ পায়নি মাদ্রিদিস্তানরা। সবশেষ 2008-9 মৌসুমে রাউন্ড অফ 16-এর লড়াইয়ে লিভারপুলের কাছে 2 লেগ মিলে 5-0 গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। আগের ম্যাচে মাদ্রিদিস্তান বস জিদানের সবচেয়ে বড় অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদো না খেলতে পারলেও অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে এ ম্যাচেই ফিরছেন তিনি। তার সাথে হাঁটুর ইনজুরি কাটিয়ে একাদশে দেখা যেতে পারে করিম বেনজামাকেও। তাই দল নিয়ে আপাতত সব দুশ্চিন্তাকে ছুটি দিয়েছেন জিদান। এদিকে আত্মবিশ্বাসের পারদে রসদ জমা করার মতো কারণ খুঁজতে খুব বেশি ভাবতে হচ্ছে না ম্যানচেস্টার সিটিকেও। এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে শেষ 15 মিনিটে 7 গোল করেছে তারা। আর সবশেষ খেলা 5 ম্যাচে অপরাজিত দল হওয়ায় পেল্লেগ্রিনির কপালে দুশ্চিন্তার ঘাম আপাতত জমছে না। দলের নিয়মিত অধিনায়ক বেলজিয়ান তারকা ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইন ও ইংলিশ তরুণ ফুটবল সেন্সেশন রাহিম স্টার্লিং ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। এ খবরটি স্বস্তির সুবাতাস বইয়ে দিচ্ছে সিটিজেন সমর্থকদের মনে প্রাণে। তৈরি এতিহাদের মঞ্চ, প্রস্তুত দুদলের 2 বড় তারকা রোনালদো ও অ্যাগুয়েরো। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের অপেক্ষা এখন জমজমাট এক লড়াই দেখা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজীপুর ও রাজধানীর কলাবাগানে পৃথক খুনের ঘটনায় 3টি মামলা দায়ের। হত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা। একের পর এক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যারা দেশেও জ্বালাও পোড়াও করছে তারাই পরিকল্পিতভাবে সাম্প্রতিক সময়ে গুপ্ত হত্যা ঘটাচ্ছে। খুনিদের খুঁজে বের করা হবে, প্রধানমন্ত্রীর ঘোষণা। প্রচন্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণের বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। এবং আর্থিক সংকটে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মেশিনারি। যে এবার নিজস্ব তহবিলে এই 3টিতে কাজ করবে মন্ত্রণালয়। লোকবল কমানোর পরামর্শ গবেষকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে সংস্করণ স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 162 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।